রূপা নিজের কাঁপতে থাকা কণ্ঠটাকে কোনো মতে সামলে নিয়ে শুধায়। কি কি বলছেন ভাইয়া এসব? বাঁধন একচিলতে বাঁকা হেসে বলে, বুঝতে পারছিস না কি বলছি? ফিডার খাস? রূপা কিছুতেই বুঝতে পারছে না বাঁধন হঠাৎ এমন খ্যাপাটে আচরণ করছে কেন। বাঁধনের চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে উঠছে, সেই চোখে এক অদ্ভুত মাতাল করা নেশা, যা সম্পূর্ণ রূপর ওপর আটকে আছে। রূপার এই অসহায় আকুল চাহনি বাঁধনের হার্টে গিয়ে তীব্র তীরের মতো লাগে। সে নিজের ভেতর পরিষ্কার বুঝতে পারছে না, মেয়েটাকে এত কাছ থেকে দেখলেই কেমন জানি ম্যাড হয়ে যাচ্ছে সে। নিজের ওপর থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে সে। বাঁধনের এত কাছের উপস্থিতিতে রূপার শরীর একদম অবশ্যই আসছে। ভয়ের আর এক অজানা তীব্র অনুভূতিতে তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। বাঁধন রূপার এই নাজুক আর কাবু অবস্থাটা ঝটপট বুঝে নেয়। সে এক ঝটকায় উল্টো ঘুরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে যথাযথ স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে, আমার ল্যাপটপ ভেঙে দিল ওই বিচ্ছু একটা বাচ্চা। ওই ল্যাপটপের দাম কত জানিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রূপা নিজের থকফক করতে থাকা বুকে হাত রেখে বড় বড় শ্বাস নেয়। নিজেকে কোনো মতে একটু সামলে নিয়ে কাপা কণ্ঠে বলে, ও ইচ্ছে করে করেনি, ভুল করে পড়ে গেছে। বাঁধন রূপার দিকে আবার শটান ঘুরে দাঁড়ায়। তার চোখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ওটা আমার গভর্নমেন্ট থেকে দেয়া অফিসিয়াল ল্যাপটপ ছিল, মাত্র কিছুদিন হলো। এখন আমি ওদের কি জবাব দেব? হোয়াট শুড আই সে? বলবো একটা বিচ্ছু মেয়ে, একটা বাচ্চা এটা নষ্ট করে ফেলেছে? রূপা চরম অপরাধীর মতো মাথা নিচু করে ফেলে। নিজের হাত দুটো শক্ত মুঠি করে নেয়, একদম নিচু কণ্ঠে বলে। সরি ভাইয়া। এই একটা শব্দ শোনা মাত্রই বাঁধনের ভেতরে দমে যাওয়ার রাগটা যেন আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। রূপাকে আবার দেয়ালের সাথে সজোরে চেপে ধরে বাঁধন। নিচের মুখটা তার মুখের একদম ইঞ্চিখানিক দূরত্বে এনে ক্ষিপ্ত কণ্ঠে বলে, থাপড়ে গাল লাল করে দেবো। তোকে বলেছি না আমাকে ভাই ডাকবি না? হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হয় আমাকে ভাই ডাকার? ডুকরে কেঁদে দেয় রূপা। তার চোখের অবিরল পানি বাঁধনের বুকের শার্টে লেপ্টে আছে। সে চোখ বুজে ছটফট করতে করতে আকুল কণ্ঠে বলে, রুমে যাব আমি, ছাড়েন আমাকে। আর আমি আপনার ল্যাপটপ কিনে দিব 1 সপ্তাহের মধ্যে। মস্তিষ্ক দাউ দাউ করে জ্বলে ওঠে বাঁধনের। বুকের ভেতর চেপে থাকা তীব্র ক্ষোভ, অহংকার এক নিমিষে চারা দিয়ে ওঠে। চোখের মণি দুটো রাগে স্থির হয়ে যায়। সে রূপার অবাধ্য চোখের দিকে তাকিয়ে ধিক্কারের কণ্ঠে বলে, কি বললি? ল্যাপটপ কিনে দিবি? দাম কত জানিস এর? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোর বাপেরও যোগ্যতা নেই এই ল্যাপটপ কিনে দেয়ার। তোর বাবার যোগ্যতা নেই বলেই তো তোর মা লোভে আমার বাবার কাছে এসেছে, আর তুই কিনা আমার ল্যাপটপ কিনে দিবি? হাউ ফানি! বাঁধনের এত কাছে এক মুহূর্ত দম নিতে পারছে না রূপা। বাঁধনের শরীরে তীব্র ঘ্রাণ, মুখের তপ্ত তড়িৎ নিঃশ্বাস তাকে যেন জ্যান্ত মেরে ফেলছে। প্রতি সেকেন্ডে তার ভেতরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। সে দেয়ালের শক্ত পলেস্তারার সাথে নিজের শরীরটাকে আরো বেশি লেপ্টে দিয়ে কাতর কণ্ঠে বলে, ছাড়ুন প্লিজ। রূপার ছটফটানি বাঁধনের মনে এক তীব্র করুণ আনন্দ দিচ্ছে। নিজের চড়া স্বভাবের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সে আরো এগিয়ে আসে। মেয়েটাকে যেন নিজের সমস্ত পৌরুষ শক্তির নিচে একদম বিলীন করে দিতে চায়। রূপার থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের একদম মুখোমুখি নিজের ঠোঁট জোড়া এনে এক দৃষ্টিতে তাকিয়ে একদম নিচু গম্ভীর স্বরে বলে, যদি না ছাড়ি? কথাটা শেষ হতেই রূপার পুরো শরীরটা নিস্তেজ হয়ে ঢলে পড়ল বাঁধনের শক্ত বুকের উপর। জীবনে প্রথম কোনো পুরুষ মানুষ তার এত সীমানার ভেতরে এসেছে, এতটা নিবিড়ভাবে তাকে অবরুদ্ধ করেছে। পুরুষের শরীরের অচেনা তীব্র সুবাস, মুখের তপ্ত নিঃশ্বাসের ছাপটা রূপার চেনা জগৎটাকে এক নিমেষে ওলটপালট করে দিল। 1 সেকেন্ড 2 সেকেন্ড মাথার ভেতর সবকিছু কেমন যেন ফাঁকা হয়ে এলো। স্নায়ুর ওপর থেকে সমস্ত জোর হারিয়ে এক গভীর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। রূপার মেঘবরণ লম্বা চুলের গোছা বাঁধনের শার্টের বোতামে আটকে চারপাশ জুড়ে ছড়িয়ে আছে। মেয়েটার এমন অবাধ্য নৈকট্যে বাঁধনের বুকের ভেতরের ধুকভোকানি আচমকা তীব্র গতিতে বাঁচতে লাগলো। সম্পূর্ণ নিথর হয়ে মেয়েটা ধলে আছে বাঁধনের শক্ত বুকে। শরীরে কোথাও কোনো স্পন্দন নেই, নেই সামান্যতম নাড়াচড়া। বাঁধন রূপার অবশ মাথাটা নিজের বুক থেকে আলতো করে ধরে সোজা করার চেষ্টা রূপার শরীরটা মেঝেতে পড়ে যেতে নিল। মুহূর্তের অসতর্কতায় বাঁধন দুহাতে তার নরম কোমর জড়িয়ে নেয়। মেয়েটার পুরো শরীরটা এখন শূন্যের মধ্যে ঝুলে যায়। বাঁধন স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে রূপার মুখের দিকে। বন্ধ চোখের পাতায় পানি লেপ্টে আছে। ঘন চোখের পাপড়িগুলো কান্নায় ভিজে একাকার। নিষ্পাপ কোনো বাচ্চার মতো দেখাচ্ছে তাকে।
চেতনা হারানো এই রূপসী মেয়েটাকে দেখতে এই মুহূর্তে আরো অদ্ভুত আকর্ষণীয় সুন্দর লাগছে, যা দেখে বাঁধনের ভেতরে সুপ্ত আবেগ চারা দিয়ে বুকে যেন এক প্রবল ঝড় তুলে দিল। এক ঝটকায় নিজের কোলপাজায় তুলে নেয় রূপাকে। রূপার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে চরম বিরক্তি মাখা চড়া কণ্ঠে বলে, এটা কি খায় না কিছু? কথায় কথায় আমার জ্ঞান হারিয়ে ফেলে কেন? ইটস সো অ্যানোয়িং। অচেতন রূপাকে কোলপাজায় জড়িয়ে সোজা রূপা নিজের শান্ত স্নিগ্ধ রুমে নিয়ে আসে বাঁধন। বৃষ্টি ততক্ষণে শাওয়ার শেষ করে ভেজা চুলে ফ্রেশ হয়ে রুমে ফিরে এসেছে। বাঁধন আলতো ছোঁয়ায় রূপাকে বিছানার ওপর নরম তোষকে সাবধানে শুয়ে দেয়। ঠিক তখনই বৃষ্টি ব্যালকনি থেকে ঘরের ভেতরে পা রাখতেই এই অভাবনীয় দৃশ্য দেখে মারাত্মক স্তব্ধতায় থমকে যায়। সে কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুট গলায় বলে, রূপার কি হয়েছে? বাঁধন এক পলক বৃষ্টির দিকে তাকায়, নিজের স্বভাবসুলভ রুক্ষ গাম্ভীর্য ধরে রেখে চড়া কণ্ঠে বলে, জ্ঞান হারিয়েছে। মুখে পানি দাও, ঠিক চলে আসবে। অ্যান্ড হ্যাঁ, জ্ঞান আসলে বলবে ঠিক মতো খেতে। শি ইজ সো উইক। কথাটা শেষ করে ঘর থেকে তড়িৎ গতিতে বেরিয়ে যায় বাঁধন। বৃষ্টি কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নিজের ভেতরে জড়তা কাটিয়ে সোজা ঠান্ডা পানি এনে রূপার ফ্যাকাশে চোখে মুখে আলতো করে ছিটিয়ে দেয়। রূপা কপাল কুঁচকে এক গভীর অস্বস্তি নিয়ে আস্তে আস্তে চোখ খোলে। কোথায় আছে বোঝার চেষ্টা করল রূপা। বিছানার পাশে বসা বৃষ্টি কপালে হাত দিয়ে বেশ উদ্গ্রীব হয়ে শুধায়, কি রে, কি এমন হয়েছিল যে তুই আবার জ্ঞান হারিয়েছিস? সব স্মৃতি যেন এক ঝটকায় মগজে ফিরে পেল রূপা। মনে পড়ে গেল সবকিছু। বাঁধনের একদম কাছে আসা, তার পুরুষালী শরীরের মাদকতাময় ঘ্রাণ, সবকিছুই যেন তাকে এক অদ্ভুত অস্থিরতার অতল গহ্বরে ফেলে দিল। রূপাকে এমন নিঝুম হয়ে চুপচাপ থাকতে দেখে বৃষ্টি পুনরায় বলে, কি হলো বল? রূপা নিজের ভেতরের প্রবল ছটফটানি নিমিষে আড়াল করে নিল। মলিন ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কিছু হয়নি, শুধু নিমেষে দুই ভুরু কুঁচকে তাকায় বৃষ্টি। তীব্র কৌতূহলে জানতে চাইল। শুধু কি? এক বুক দীর্ঘশ্বাস ফেলে খুব ধীর গলায় বলে, ক্যান্ডি বাঁধন ভাইয়ের ল্যাপটপ ভেঙে ফেলেছে। বৃষ্টির চোখ যেন ধাক্কা খেয়ে কপালে উঠে গেল। তীব্র বিস্ময়ে বলে, কি বলিস? রূপা বিছানা ছেড়ে উঠে বসতে বসতে বলে, হ্যাঁ রে, উনি দারুণ খেপে গেল। আমার এখন কিছু একটা করতে হবে। বৃষ্টির দুশ্চিন্তা আরো বাড়ল। সে তটস্থ হয়ে প্রশ্ন করে, এখন কি করবি তুই? রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে থেকে বলে, আমি চাচ্ছি ওনার ল্যাপটপটা ফেরত দিতে। কারো জিনিস ভাঙার দায় মাথায় নিয়ে বেঁচে থাকতে চাই না। বৃষ্টি চরম অবাক হয়ে বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। রূপার এমন অবাস্তব কথা শুনে তার দুই চোখ কপালে তুলে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো টাকা পাবি কোথায়? বাঁধন ভাইয়া যে স্মার্ট, কম দামের ল্যাপটপ কোনোভাবেই ব্যবহার করবে না। মিনিমাম 10 লাখের উপরে তো দাম হবেই। রূপা মলিন মুখে আলতো মাথা নাড়ল। বৃষ্টির ভুল ভাঙাতে গিয়ে ঠোঁটে আলগা হাসি ফুটিয়ে দেয়। তুই পাগল? ওনার পার্সোনাল ল্যাপটপ ভাঙেনি, সরকার থেকে দেয়া ল্যাপটপ ভেঙে গেছে। এতক্ষণে বৃষ্টির বুকের ওপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়ে বলে, ও তাই বল, ওটার কত দাম হবে? এই ধর 1,20,000 বা 1,60,000। 1,60,000 টাকার অঙ্কটা মাথায় আসতে রূপার বুকের ভেতরটা ছাত করে উঠল। এতগুলো টাকা সে হুট করে পাবে কোথায়? তার উপর নিজের জিদের বসে বলে এসেছে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দেবে। সে বৃষ্টির দিকে গভীর আকৃতি নিয়ে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তুই শিওর এতগুলো টাকা লাগে? বৃষ্টি সোফায় আরাম করে পিঠ ঠেকিয়ে রূপার দিকে তাকালো। নিজের এক হাত নেড়ে বেশ জাকালো ভঙ্গিতে উত্তর দেয়, আরে হ্যাঁ, আচ্ছা দাঁড়া, এক একজনের ল্যাপটপের মডেল তো এক এক রকম থাকে। তুই এক কাজ কর, ল্যাপটপের নামটা বল, আমি এখনই গুগলে সার্চ করে প্রাইস বের করছি। বলেই বৃষ্টি হাতের ফোনটা আনলক করতে লাগলো। রূপা কপালে হালকা হাত দিয়ে চোখ বুজে সেই মুহূর্তটা মনে করার চেষ্টা করলো। দণ্ডি ল্যাপটপটা যখন টেবিল থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেল, তখন সে আবছা দেখেছিল ওটার ডিসপ্লে প্যানেলের নিচে চকচকে রূপালি অক্ষরে একটা নাম লেখা ছিল। সে ঝট করে চোখ খুলে বৃষ্টির দিকে ফিরে নামটা আওড়ে বলে, HP এলিট বুক 840। বৃষ্টির আঙুলগুলো এক মুহূর্তের সময় নষ্ট না করে ফোনের স্ক্রিনে ঝড় তুলল। সেকেন্ডের মাথায় প্রেসড স্ক্রিনে ভেসে উঠতে বৃষ্টি নিজের চোখে ছানা বড়া হয়ে গেল। সে ঝটপট বিছানার কাছে এগিয়ে এসে ফোনটার উপর চোখের সামনে বাড়িয়ে ধরে ধপ করে হাতে ধরিয়ে বলে, দেখ, নিজের চোখেই দেখে নে এবার। রূপা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিজের মুখের সামনে ধরল। স্ক্রিনে জলজল করা দামটার দিকে নজর যেতেই তার দু চোখ এক ঝটকায় কপালে উঠে গেল।
চোখের সামনে পরিষ্কার লেখা 1,60,000 টাকা প্রাইস। পুরো মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে চক্কর দিয়ে উঠল তার। সে দুহাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ল। রূপার এমন হাহুতাশ দেখে বৃষ্টি তার পিঠে হাত বুলিয়ে অভয় দেওয়ার সুরে বলে, এসব ফালতু চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতো। বাঁধন ভাইয়ের ল্যাপটপই তো ভেঙে ফেলেছিস, বাইরের কোনো অচেনা মানুষেরটা তো আর না। রূপা জেদি চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, না, আমি দিবই। বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলে, তাহলে নর্মাল একটা কিনে দে, 70,000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ পেয়ে যাবি। রূপার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না, এইচপি এলিট বুক 840 ভেঙেছি, এইচপি এলিট বুক 840 দিব। ওটা যদি 10 লাখ টাকাও হয় তবুও দিব। বৃষ্টির চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলে। রূপার রাগে মুখে বালিশটা জড়িয়ে ধরে বলে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব তাও দিব। বৃষ্টির হাসি চেপে রাখা দায় হয়ে গেল। সে খিলখিল করে হেসে বলে, তোরে দেখে মনে হচ্ছে এখনই একটা বাটি নিয়ে বের হয়ে যাবি। রূপা চোখ রাঙিয়ে তাকাতেই বৃষ্টির হাসি থামানোর চেষ্টা করে বলে। রূপা দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টি ফের বলে, চিন্তা করিস না দোস্ত, আমি আছি তোর পাশে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামলো। রান্নাঘরে শিল্পী রহমান আর রজনী রহমান রাতের রান্না নিয়ে ব্যস্ত। আকাশ রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে বলে, মা, 1 কাপ কফি দিতে পারবে? কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে চলে গেল। শিল্পী রহমান তাড়াতাড়ি পানি গরম করতে দিলেন। কফি বানাতে বানাতেই মাগরিবের আজান ভেসে এলো চারদিক থেকে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে হালকা অস্থির হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেছে। দ্রুত কফিটা মাগে ঢেলে ট্রের উপর রাখলেন। ঠিক তখনই বৃষ্টির সিঁড়ি বেয়ে নিচে নামলো। শিল্পী রহমান যেন হাতে চাঁদ পেলেন। তিনি তাড়াতাড়ি বৃষ্টির সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিয়ে বলে, মা, এই কপিটা তোমার আকাশ ভাইয়ার রুমে একটু দিয়ে আসো, আমার অজু করতে হবে, আজান হয়ে গেছে। শিল্পী রহমানের মুখের কথাটা শুনতে বৃষ্টির বুকের ভেতরটা একদম ধক করে উঠল। মনে এক নিমেষে একরাশ ভয় ঢুকে গেল তার। তখন কেবিনে গিয়ে নাম্বার দিয়ে আসেনি, এখন আবার রুমে গেলে যদি ধমক দেয়। কিন্তু শিল্পী রহমানের এই আকুতি ভরা অনুরোধটাও সে কোনোভাবেই ফেলতে পারবে না। নিজের ভেতরের প্রবল অস্থিরতাটা কোনো মতে আড়াল করে মুখে একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, আচ্ছা আন্টি, দিয়ে আসছি। শিল্পী রহমান পরম মায়ায় বৃষ্টির মাথায় হাত রেখে হেসে বলেন, লক্ষ্মী একটা মেয়ে। বলে দ্রুত পায়ে ওখান থেকে চলে গেলেন শিল্পী রহমান। বৃষ্টি এক বুক বড় বড় শ্বাস টেনে নিজের ফুসফুসটা হালকা করার চেষ্টা করলো। ধীর পায়ে পা বাড়ালো আকাশের রুমের দিকে। অথচ প্রতিটা কদমে তার বুকের ভেতরে কেউ যেন জোরে জোরে হাতুড়ে পিটাচ্ছে। রুমের দরজার সামনে এসে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে নক করে কিছু একটা বলতে যাবে। ঠিক তার আগেই ভেতর থেকে আকাশের চেনা কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ মা, আসো। মুহূর্তেই দুভুরু কুচকে গেল বৃষ্টির। নিজের মনে খটকা লাগলো, ওকে মা ডাকলো কেন? সে ঠোঁট কামড়ে ধরে মাথাটা নিচু করে খুব ধীরে ধীরে রুমের ভেতরে পা রাখলো। আকাশ তখন সোফায় আরাম করে বসে এক মনে ফোন টিপছিল। দরজা দিকে না তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলে, কি ব্যাপার মা, তুমি তো আমার রুমে পারমিশন নিয়ে আসো না, আজ হঠাৎ পারমিশন? আমার উপর কি কোনো রকম রেগে আছো? কথাটা কানে আসতে হাতের কফিটা কেঁপে ওঠে মেঝেতে পড়ার উপক্রম হলো বৃষ্টির। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগ আর অস্বস্তিটা সামাল দিল। এই ছেলে তাকে কি মা ডাকছে? নিজেকে কোনো মতে শান্ত রেখে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে আস্তে করে বলে, স্যার, আমি বৃষ্টি, আপনার মা নই। চমকে উঠে ঝট করে সামনে তাকে আকাশ। চোখের সামনে মাকে না দেখে বৃষ্টিকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই তীব্র বিরক্তিতে তার বুড়ো দুই কুচকে একাকার হয়ে গেল। সোফা থেকে সোজা হয়ে বসে বেশ চড়া গলায় ধমকে ওঠে, ইডিয়ট! কারোর রুমে আসলে নক করে পারমিশন নিয়ে আসতে হয়, জানো না? হোয়াট এ ব্যাড ম্যানার্স! বৃষ্টি ভেবাচাকা খেয়ে মাথাটা আরো নিচু করে ফেলে। আমতা আমতা করে বলে, স্যার, আমি নক করেছি, কিছু বলে যাব তার আগে আপনি আমাকে মা বানিয়ে। কথাটা পুরো শেষ হওয়ার আগেই রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে সোফা ছেড়ে ছট করে দাঁড়িয়ে যায় আকাশ। আঙুল উঁচিয়ে গর্জে ওঠে, জাস্ট শাট আপ, স্টুপিড! ওয়ান মোর ওয়ার্ড অ্যান্ড আই উইল ফায়ার ইউ! বৃষ্টি ভয় পেয়ে জলদি জলদি মাথা নাড়ায়। ওকে স্যার, এই যে আপনার কফি। বলেই পা টিপে টিপে আকাশের একদম সামনে এসে কফির মগস ট্রেটা তার দিকে বাড়িয়ে ধরে। আকাশ নিজের বাম হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল।
ডান হাতটা বাড়িয়ে কফির মগটা আলতো করে নেওয়ার সময় বৃষ্টির জড়সড় হয়ে থাকার ভঙ্গিটা তার নজরে পড়ল। কফিতে একটা চুমুক দিয়ে কৌতূহলী গম্ভীর গলায় শুধায়, তুমি সবসময় এমন মাথা নিচু করে থাকো কেন? চমকে উঠে ভেতর বাহির পুরো কেঁপে উঠল বৃষ্টির। এই খিটখিটে পুরুষটা চোখের দিকে তাকালেই যে তার বুকের ভেতর কেমন ওলটপালট হয়ে যায়, সেই কথা সে মুখ ফুটে কেমনে বোঝায়। আমতা আমতা করে থমথমে গলায় বলে, স্যার এমনি আমি চাই এখন। বলেই 1 সেকেন্ড সময় নষ্ট না করে যেই না পেছন ফিরে পা বাড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আকাশের ধারালো কণ্ঠ ধেয়ে এলো। জাস্ট এ মিনিট দাঁড়াও। নিমেষেই পা দুটো যেন মেঝেতে আটকে গেল বৃষ্টির। বুকের ভেতরের হার্টবিটটা এত জোরে চলছে যে সেটা তাকে রীতিমতো জ্বালিয়ে মারছে। আর সব থেকে বেশি জ্বালাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই গম্ভীর পুরুষটা। কোনো রকমে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল সে, মাথাটা যথারীতি নিচু রেখে কাপা গলায় বলে, জি বলুন স্যার। আকাশ কফির মগে আলতো একটা চুমুক দিল। চোখ জোড়া বৃষ্টির ওপর স্থির রেখে শান্ত কিন্তু কড়া গলায় বলে, কলেজে আমি তোমার বাবার নাম্বার চেয়েছিলাম, তখন তো দিলে না, এখন দাও। এবার আর নিজের উপর নিয়ন্ত্রণ রইল না বৃষ্টির। সহসা মাথা তুলে আকাশের চোখের দিকে তাকায়। তার পুরো মুখটা তখন চরম অসহায়ত্বে ভেসে আছে। কাতর গলায় বলে, স্যার। আকাশ কফির মগটা ঠোঁটের কাছে ধরে রাখার ভান করে। বেশ ভাব নিয়ে এক ভুরু উঁচিয়ে শুধায়। বলো। বৃষ্টি এবার একদম বাচ্চাদের মতো দুহাত জোর করে অনুনয় বিনয় করার সুরে বলে, মাফ করে দিন না প্লিজ, আর কখনো এমন ভুল হবে না, সত্যি বলছি। এখন থেকে প্রতিদিন একদম ঠিকঠাক পড়া শিখে যাব। বৃষ্টির এই কচি বাচ্চাদের মতো ভয়ার্ত চেহারা দেখে মনে মনে বেশ মজা পেল পুরুষটি। কিন্তু বাস্তবে নিজের মুখের ভাব এক চুলো নড়তে দিল না সে। গলাটা যথাযথ গম্ভীর আর ভারী করে বলে, দ্যাটস ট্রু। বৃষ্টি জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ল, যেন এখনই মাথাটা কেটে পড়ে যাবে। আকাশের ঠোঁটের কোণায় আবছা হাসির রেখা ফুটে উঠলেও সে একটা দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বলে, ঠিক আছে, নাও ইউ মে গো। তবে নেক্সট টাইম পড়া না পারলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা জাস্ট মাথায় রেখো। একটা বড় ফাড়া কেটে গেল ভেবে বৃষ্টি মনে মনে হাঁপ ছাড়ে। আর তখনই অবচেতন মনে তার মুখ থেকে ফসকে বেরিয়ে যায়, ওকে হিটলার স্যার। কথাটা কানে যাওয়া মাত্রই আকাশ রাগে চোখ দুটো বড় বড় করে তাকায়, চোয়াল শক্ত করে গর্জে ওঠে। হোয়াট? কি বললে তুমি? নিজের চরম বোকামিতে ছট করে দাঁত দিয়ে জিভে কামড় দিল বৃষ্টি। আর এক মুহূর্ত দাঁড়ানো মানেই নির্ঘাত মরণ। সে ভয়ে সোজা দরজার দিকে দৌড় লাগালো। রুম থেকে বের হওয়ার জন্য দ্রুত পা বাড়াতে বাড়াতেই পেছন ফিরে চিৎকার করে কথাটা ছুড়ে দিয়ে পালালো। সরি স্যার, সত্যি কথা ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে। 2 দিন আগে গ্রামে মামাতো বোনের বিয়ে খেতে এসেছে ইশতিয়াক। প্রথম 2 দিন বেশ ভালোই কাটছিল। হাসি খুশি আড্ডা আর পাড়াপড়শি সকলের সাথে মিলেমিশে ভালোই আনন্দ করেছে সে। কিন্তু আজ হঠাৎ বিয়ের মোক্ষম দিনে শোনা গেল মস্ত বড় এক দুঃসংবাদ। আসল বর নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই কথা ছড়াতে চারপাশের প্রতিবেশী আর লোকজনের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। মেয়েটার জীবন নাকি এক নিমেষে নষ্ট হয়ে গেল, কলঙ্ক লেগে গেল তার পবিত্র গায়ে। এত কিছুর মাঝেও ইশতিয়াক অবশ্য একদম স্বাভাবিক। সে বাইরের উঠোনে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আয়েশ করে পায়ের উপর পা তুলে নিজের মতো বুঁদ হয়ে ফোন চাপছে। চারপাশের এই কান্নাকাটি আর হট্টগোল যেন তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। আশেপাশে যেন কিছুই হচ্ছে না। হঠাৎ করে সে খেয়াল করলো তার বাবা, মামার মা সবাই এসে একজোট হয়ে ঠিক তার সামনে থমকে দাঁড়িয়েছে। ইশতিয়াক সামান্য ভুরুকুচকে সবার মুখের দিকে একবার তাকালো, কিন্তু পরক্ষণেই সেটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আবার নিজের মতো করে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তার বাবা আর মামা যেভাবে একদৃষ্টিতে তার দিকে তাকিয়েই আছে, তাতে বেশ বিরক্ত হয়ে ফোন থেকে চোখ তুলে সবার দিকে তাকালো সে। কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? ইশতিয়াকের মামা আচমকা এগিয়ে এসে ইশতিয়াকের একটা হাত শক্ত করে ধরে ফেললেন। পরক্ষণেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে আকুতি ভরা গলায় বললেন, ইশতিয়াক বাবা, বাঁচা আমায়। এই বুড়ো বয়সে তোর মামার সম্মানটা একটু বাঁচা বাবা। ইশতিয়াক চরম অবাক হয়ে নিজের চোখ দুটো বড় বড় করে বলে, আমি বাঁচাবো মানে? কি বলছেন কি মামা? ইশতিয়াকের মামা চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় বলেন, আমার এই অসহায় মেয়েটাকে তুই বিয়ে কর বাবা। এই মুহূর্তে একমাত্র তুইই পারবি আমার এই মেয়েটাকে সমাজের বুকে কলঙ্কিত হওয়া থেকে উদ্ধার করতে।
কথাটা শোনা মাত্রই ঝটকা দিয়ে মামার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইশতিয়াক। বসা থেকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলে, অসম্ভব, এটা আমি কখনোই করতে পারবো না। ছেলের এমন সাব জবাব শুনে ইশতিয়াকের মা এবার হন্তদন্ত হয়ে সামনে এগিয়ে এসে বলেন, কেন করতে পারবি না শুনি? সীমা কত ভালো মেয়ে, দেখতেও মাশাল্লাহ এত সুন্দর। ওকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? মায়ের মুখে বিয়ের জোর জবরদস্তির কথা শুনতেই এক নিমেষে বুকের ভেতরটা তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল ইশতিয়াকের। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল রূপার সেই মায়াবী মুখখানা। মেয়েটাকে সে নিজের অজান্তে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছে। রূপাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে কোনো জন্মেই সম্ভব না। সে নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে চল শক্ত করে বলে, তার আলাদা কোনো কারণ নেই মা, আমি এই বিয়ে কোনোভাবেই করতে পারবো না, ব্যাস। তাছাড়া আমার সীমাকে ওসব চোখে ভালো লাগে না। ছেলের মুখে সীমাকে অপছন্দের কথা শুনে এবার ইশতিয়াকের বাবা বেশ চড়া গলায় গম্ভীর মুখে বলেন, কেন ভালো লাগে না সীমাকে? মেয়েটা দেখতে মাশাল্লাহ এত সুন্দর, আচার আচরণ, স্বভাব চরিত্র সব দিক থেকেই কত ভালো। সবার এই একঘেয়ে জবরদস্তিতে ইশতিয়াকের মাথার রগ যেন ছিঁড়ে গেল। সে তীব্র রাগে পাশে থাকা প্লাস্টিকের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে চেঁচিয়ে বলে, ব্যাপারটা ওরকম না। তোমরা সবাই মিলে আমার কথাটা বুঝতে পারছো না কেন? আমি সীমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। ছেলের এমন উদ্যত্ত দেখে এবার ইশতিয়াকের মা উল্টো মারাত্মক রেগে আগুন হয়ে গেলেন। তিনি নিজের আঙুল উঁচিয়ে ঝাঁঝালো গলায় বলেন, ওকে তোকে বিয়ে করতেই হবে। তোকে আমি জন্ম দিয়েছি, তোর কোনো ফালতু ওজোর আপত্তি আমি শুনতে চাই না। মায়ের এমন একরোকা হুকুম শুনে ইশতিয়াকও নিজের জেদে অটল রইল। সে দুহাত ছুঁড়ে সাপ জানিয়ে দিয়ে বলে, আমি করব না বিয়ে, ব্যাস। আর 1 মিনিটও থাকবো না আমি এই জঘন্য জায়গায়। এই বলে ইশতিয়াক নিজের ব্যাগটা নেওয়ার জন্য আর ওখান থেকে চিরতরে চলে যাওয়ার জন্য হনহনিয়ে পা বাড়ায়। ছেলের এমন চলে যাওয়ার ভঙ্গি দেখে পেছন থেকে মা তার শেষ অস্ত্রটা ছুড়ে দিয়ে তীব্র চিৎকার করে বলেন, তাহলে তুই কান খুলে শুনে রাখ, আজ যদি তুই সীমাকে বিয়ে না করিস তাহলে কাল সকালেই তুই তোর মায়ের মরা মুখ দেখবি। ইশতিয়াকের হনহনিয়ে এগিয়ে যাওয়া পা দুটো মাঝপথে আচমকা থমকে গেল। সে তীব্র এক জড়তা আর অবিশ্বাস নিয়ে ঘাড় বাঁকিয়ে তার নিজের জন্মদাত্রী মায়ের দিকে তাকালো। তার মা বিলকিস বানু তখনও পাথরের মতো শক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে শান্ত কিন্তু হাড়হিম করা গলায় বলেন, এখন সিদ্ধান্ত তোর, মাকে বেছে নিবি নাকি তোর ওই সাজানো গোছানো পৃথিবীকে বেছে নিবি, সেটা তুই ঠিক কর। তোকে আর নতুন করে আমি জোর করব না। মায়ের মুখে এমন মরণ কামড় দেওয়া কথা শুনে ইশতিয়াক যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। সে চরম ক্ষোভ আর তীব্র এক অসহায়ত্ব নিয়ে দুহাত ছুঁড়ে চেঁচিয়ে বলে, জোর করছো না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল তো ঠিকই করছো মা। তুমি আমার মনের অবস্থাটা কেন একটুও বুঝতে চাইছো না? আমি সীমাকে কোনোভাবেই নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিজের ভেতরে জমে থাকা সত্যিটা আর রূপার নামটা মুখে ফুটা পুরোটা শেষ করার আগে বিলকিস বানু দুহাত তুলে ছেলের কথা মাঝপথেই থামিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলেন, থাক, আমি তোর ওই ওজোর আপত্তি আর অত শত গল্প শুনতে চাই না। যদি বিয়ে করতে পারিস তো ভালো কথা, আর তবে যদি বিয়ে না করিস তবে এক্ষুনি আমার চোখের সামনে থেকে তুই চলে যা, আর গিয়ে নিজের অভাগী মায়ের দাফনের কাপড়ের ব্যবস্থা পাকা করে রাখিস। মায়ের মুখের এই মারাত্মক অভিশাপের মতো কথাটা শোনা মাত্র ইশতিয়াকের গলার ভেতরের সুর এক নিমিষেই গলাতেই আটকে গেল। সে হাজার চেষ্টা করেও নিজের মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। চরম এক মানসিক যন্ত্রণায় নিজের দু চোখ জোরে বন্ধ করে ফেলল সে। চোখ দুটো বন্ধ করতে বন্ধ চোখের পাতায় মুহূর্তে রূপার সে নিষ্পাপ মায়াবী চেহারাটা আবার নতুন করে ভেসে উঠল। রূপার ওই হাসি মুখটা মনে পড়তে এক ঝটকায় ইশতিয়াকের বুকের ভেতরটা তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন তার জীবন্ত কলিজার উপর কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলো। নিজের অজান্তেই তার দুই চোখের কোনা বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে মাটিতে আশ্রে পড়ল। সে মনে মনে খুব ভালো করে পরিষ্কার বুঝে গেল, হয়তো আজকের এই অভিশপ্ত দিনটার পর থেকে তার সাজানো চেনা জীবনটা চিরতরে কানাগলিতে বদলে যাবে। ভেতরের সমস্ত স্বপ্ন আর ভালোবাসাগুলোকে নিজের হাতে গলা টিপে খুন করে অনেক কষ্টে সে আলতো করে নিজের চোখ দুটো খুলল। তারপর নিজের ভেতরের প্রবল ঝড়টাকে কোনো মতে আড়াল করে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করে ভাঙা কিন্তু একরক্ষা গলায় বলে, ওকে, আমি সীমাকেই বিয়ে করব, তোমরা বিয়ের ব্যবস্থা করো।
ইশতিয়াকের মুখ থেকে রাজের কথাটা শোনা মাত্রই ওখানকার পুরো পরিবেশটাই যেন এক নিমেষে বদলে গেল। উপস্থিত সবার বিষণ্ণ মুখে এক টুকরো স্বস্তির হাসি ফুটল। সমস্যারে সবাই একসাথে মস্ত বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর গ্রামের সব নিয়মকানুন আর রীতিনীতি মেনে ইশতিয়াক আর সীমার বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু কাজী সাহেবের শেষ কবুল শব্দটা উচ্চারণ করার পরপরই ইশতিয়াক এক সেকেন্ডও আর ওই বিয়ের মণ্ডপে বসেনি। সোজা বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে গেছে। এই অবস্থায় বাড়ির বড়রা তাকে আর নতুন করে আটকায়নি। সবার মনে এক ধারণার জন্ম নিয়েছে যে প্রথম প্রথম এমন জোর জবরদস্তির বিয়েতে সবাই একটু ওরকম রাগ করবেই, পরে বাসর ঘরে বউ কাছে গেলে ঠিকই সব রাগ পানি হয়ে যাবে। এটাই আপাতত বাড়ির সবাই সহজভাবে ধরে নিল। রাতের বেলা আকাশ ধীর পায়ে হেঁটে বাঁধনের রুমে আসলো। রুমে ঢুকে এসে দেখে বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে এক মনে ফোন ঘাঁটছে। তার মুখটা অদ্ভুত রকমের শান্ত। শরীরে জড়িয়ে আছে একটা কফি রঙের টি শার্ট আর পরনে সাদা ট্রাউজার। রুমের ভেতরের এসির হিমশীতল বাতাসে তার সামনে চুলগুলো অবাধ্যভাবে উঠছে। আকাশ কোনো রকম ভনিতা না করে বাঁধনের পাশে ধপ করে শুয়ে পড়ল। নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতে করতে একটু খোঁচা মেরে বলল, কিরে শালা, ফোন দেখি একেবারে গিলে খেয়ে ফেলবি। কি এমন কাজ করছিস ফোনে যে দুনিয়ার কোনো হুঁশ নেই তোর? বাঁধন ফোনের স্ক্রিন থেকে নিজের চোখ জোড়া এক চুলো না সরিয়ে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় বলল। ফালতু কথা একদম বলবি না। আকাশ হাসতে হাসতে বলল, ওকে ওকে, আর বলবো না ভাই। আয় আজকে দুজন মিলে একটু ফ্রি ফায়ার খেলি। অনেক দিন ধরে এই খেলায় বসা হয় না, আজ পুরাম কোবাবো। বাঁধন এবার বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। কিছুটা কৌতূহল আর চ্যালেঞ্জিং সুরে জানতে চাইল, কি নিয়ে খেলবি? র্যাঙ্কড ম্যাচ খেলবি নাকি সিএস মোড? আর ম্যাপ কোনটা দিবি, বারমুডা নাকি নেক্সট এরা? আকাশ নিজের ফোনটা স্ক্রিনটা বাঁধনের মুখের সামনে আনলক করে একগাল হেসে উত্তর দিল, অবশ্যই বারমুডাতে ল্যান্ড করবো শালাম, আর মোড হবে ফুল ম্যাপ। র্যাঙ্কড ম্যাচ, অনেকদিন তোর সাথে ডু ম্যাচ খেলা হয় না। তুই জাস্ট লবিতে আয়, স্টার্ট দিছে। কথা শুনতে শুনতে বাঁধন নিজের ফোনে গেমটা অন করে লবিতে ঢুকে গেল। আকাশ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দুজনে মিলে একটা ডুও ম্যাচ স্টার্ট দিয়ে দিল। পরক্ষণে দুজনে পুরোদমে ফ্রি ফায়ার খেলা শুরু করলো। তারা প্লেন থেকে সোজা ক্লক টাওয়ার নামক একটা ডেঞ্জারাস জায়গায় ল্যান্ড করলো। মাটিতে পা রাখতে আকাশ চিল্লিয়ে উঠল, কিরে বাঁধন, জলদি গান লুট কর, আশেপাশে এনিমি নামছে। বাঁধন আর দেরি না করে ঘরের ভেতর থেকে একটা MP40 আর AK-47 তুলে নিল। ঠিক তখনই সামনে একটা এনিমি আসতেই বাঁধন নিখুঁত নিশানা করে ড্রাগ হেডশট মেরে ওটাকে নক করে দিল। আকাশ ওপাশ থেকে চিৎকার দিয়ে বলল, ওরে দোষ শালাম, পুরা হ্যাকার শট দিলি। ওদিকে আকাশও ওপাশ থেকে একটা স্কোয়াডকে একা সামলাতে গিয়ে গ্রেনেড ছুড়ে দিল। বোমার বিকট আওয়াজে স্ক্রিনের ভেতর চারপাশ ধোয়া হয়ে গেল। দুজনে মিলে একে অপরকে কাভার দিয়ে গুলুওয়াল ফেলে এনিমিদের কড়া ফাইট দিতে লাগলো। গেমের সেই থরথরে উত্তেজনায় ঘরের ভেতরের এসির ঠান্ডাও যেন এক নিমেষে উধাও হয়ে গেল। দুজনে স্ক্রিনের ভেতর বুঁদ হয়ে তুমুল লড়াইয়ে মেতে উঠল। দুজনে যেন এক নিমেষে সেই দুরন্ত কিশোর জগতে ডুবে গেল। পুরো বিছানা চাদর বালিশ সব এলোমেলো করে দিয়ে দুজনে এক মনে ফ্রি ফায়ার খেলছে। দুজনের হাতের আঙুলগুলো তখন ফোনের স্ক্রিনের উপর একদম মেশিনের মতো দ্রুত গতিতে চলছে। গেমের ভেতরে সেই ঠাস ঠাস গুলির শব্দে পুরো ঘর যেন বারবার কেঁপে উঠছে। আকাশ উত্তেজনা চোটে নিজের দুপা সোজা দেয়ালের ওপর তুলে নিল আর মাথাটা বিছানায় গুজে দিয়ে অদ্ভুত এক ভঙ্গিতে খেলতে লাগলো। ওদিকে বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে থেকেই একদম এক মনে স্ক্রিনের ওপর হাত চালাচ্ছে। তার পুরো মনোযোগ তখন এনিমি স্কোয়াড খতম করার দিকে। তাদের এই টান টান খেলার মাঝে শিল্পী রহমান হঠাৎ করে রুমে ঢুকলেন। কিন্তু দুজনে তখন এতটাই মগ্ন যে তারা এই বাস্তব পৃথিবীর কোনো জগতেই নেই। শিল্পী রহমান বিছানার উপর দুজনের এই পাগলাটে কায়দায় গেম খেলার ভঙ্গিটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বেশ চড়া গলায় বললেন, কিরে, তোদের কি এখনো ওই ফোন টেপাই চলবে? রাত তো অনেক হলো, এবার নিচে খেতে আয়। আকাশ নিজের বুড়ো আঙুল দুটো স্ক্রিনে অনবরত নাচাতে নাচাতে গেমের ভেতর থেকে চোখ না সরিয়ে চেঁচিয়ে উত্তর দিল, পরে খাবো মা, এখন প্লিজ যাও তো এখান থেকে, ডিস্টার্ব করো না। ছেলের এমন উটকো জবাব শুনে শিল্পী রহমান এবার বাঁধনের দিকে তাকে একটু নরম গলায় বলেন, বাঁধন, তুই কখন খাবি বাবা?
বাঁধন তখন সামনের এনিমিটাকে নক করার জন্য নিজের দাঁতে দাঁত চেপে ধরে অনবরত গুলি করতে করতে ওভাবেই উত্তর দিল। পরে খাবো কাকিয়া। শিল্পী রমন আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বুঝলেন দুজনে এখন ফোনে মারাত্মক লেভেলে ব্যস্ত। এখন ডাকলে এরা কেউই উঠবে না। অন্যদিকে রূপার বৃষ্টি পড়তে বসেছে। দুজনে এক টেবিলে খাতা কলম আর বইপত্র নিয়ে বসেছে, আর তাদের ঠিক পাশে ক্যান্ডি একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। অনেকক্ষণ একটানা পড়ার পর বৃষ্টি ক্লান্ত গলায় নিজের হাত দুটো টান টান করে বলল, আর পারছি না রে, প্রচন্ড খিদে পেয়েছে। চল চল আগে কিছু খেয়ে আসি, রাত মনে হয় অলরেডি 12টা বেজে গেছে। রূপা নিজের বই থেকে চোখ না সরিয়ে খাতার উপর দ্রুত কলম চালাতে চালাতে বলল, আর 1 মিনিট, রাইট ফ্রম অফ ভার্স অংশটুকু কমপ্লিট করেই যাচ্ছি, প্রায় শেষ। বৃষ্টির চোখ এক ঝটকায় কপালে উঠল। এটা তো খোদ আকাশ স্যারের দেওয়া পড়া, আর সে কিনা এটাই এতক্ষণ ধরে আলসেমি করে শিখছে না। বৃষ্টি মাথায় হাত দিয়ে আতঙ্কিত গলায় বলল, এই রে রূপা, আমার একদম মনেই ছিল না, এখন আমি কি করি? রূপা খাতায় এক মনে লিখতে লিখতে একটু টিপ্পনি কেটে উত্তর দিল, কাঁচকলা খাও, আজকের মতো কালও কলেজের ক্লাসরুমে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। বৃষ্টি এবার পড়ে গেল মহা বিপদে। এখন এই মাঝরাতে পড়া শিখতে বসলো, মাথায় কিছু ঢুকবে না। আর ওদিকে পেটের ভেতর প্রচন্ড খিদে চাড়া দিয়ে উঠেছে। পরক্ষণে ভয়ের চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে বলল, তোর যা হওয়ার হবে, আমার এখন খুব খিদে লেগেছে। এই চল তো ভাই আগে। প্রায় 10 মিনিটের মধ্যে রূপা নিজের পড়াটা পুরোপুরি কমপ্লিট করে বই বন্ধ করতে করতে বলল, চল। বৃষ্টি এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ততক্ষণে গাল ফুলিয়ে বসে পড়েছে। সে মুখ ভার করে বলল, তুই একাই যা, আমি খাবো না। রূপা অবাক হয়ে বলল, তোর আবার কি হলো? একটু আগেই তো চিল্লাপাল্লা করলি খুব খিদে পেয়েছে, আর এখন বলছিস খাবি না? বৃষ্টি অভিমানী গলায় বলল, তখন বলেছি, তুই কি তখন গিয়েছিস? আমার পেটের খিদের থেকে তোর ওই পড়াটাই বেশি হয়ে গেল। যা, আমি খাবো না, তুই একাই গিয়ে খেয়ে আয়। রূপা ওর এমন বাচ্চার মতো অভিমান দেখে খিলখিল করে হেসে উঠল। তারপর বৃষ্টির দুগাল টেনে দিয়ে আলতো করে বলল, ওরে আমার বাবুটা রাগ করেছে। আচ্ছা বাবা, সরি। তুই তো জানিসই আকাশ ভাইয়া কেমন খিটখিটে, পড়া না পেলে সোজা বাবার কাছে গিয়ে কমপ্লেন করে দেবে। এই ভয়ে আগে ভাইয়ার পড়াটা জলদি কমপ্লিট করলাম। এখন চল তো। বৃষ্টি চেয়ার ছেড়ে হনহনিয়ে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, তোর ওই আকাশ ভাইয়াটা একদম একটা আস্ত হিটলার। ওই আকাশ ভাইয়া আমাদের কলেজে আসার পর থেকে আমার কলেজের সব শান্তি একেবারে উবে গেছে। তুই দেখে নিস, তোর ওই খিটখিটে ভাইয়ের জীবনে কোনো দিন বিয়ে হবে না। শালা সারা জীবন কুমার থেকেই মরবে। রূপা হেসে কুটিপাটি হয়ে বৃষ্টির কাঁধের উপর নিজের ডান হাত ভর দিয়ে দাঁড়িয়ে বলল, আচ্ছা বাবা, যদি বিয়ে না হয় তবে তোকে দিয়েই ওনার বিয়েটা করিয়ে ফেলবো। তারপর তুই আমার বেস্টু থেকে এক লাফে ভাবি হয়ে যাবি। ব্যাপারটা বেশ সুন্দর হবে না বল? বৃষ্টি নাক সিটকে বলল, সারা জীবন আমি কুমারী হয়ে থাকবো, তবু ওই হিটলারকে আমি কোনো জন্মেও বিয়ে করবো না। আমার তো বর্জে একদম বাঁধন ভাইয়ের মতো। উনি কি সুন্দর, চুপচাপ, গম্ভীর হয়ে নিজের মতো থাকেন। আমার খুব ভালো লাগে ওনাকে। বৃষ্টির মুখ থেকে বাঁধনের প্রতি ভালো লাগার কথা শুনতে মুহূর্তে রূপার মুখে চেনা হাসিটা একদম নিভে গেল। বুকের ভেতরটা অজ্ঞাত এক শঙ্কায় ছাত করে কেঁপে উঠল তার। সে কোনো মতে নিজের ভেতরের অস্থিরতাটুকু সামলে নিয়ে শুকনো গলায় বলল, হয়েছে, অনেক বকবক করেছিস, চল এখন। একটু আগে তো নিজেই বললি খুব খিদে পেয়েছে। তারপর দুজনেই হালকা গল্প করতে করতে সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে নেমে এলো। মাঝরাতে পুরো বাড়ি একদম নিঝুম, নীরব হয়ে আছে। হয়তো বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে পড়েছে। রূপার বৃষ্টি ডাইনিং টেবিলে পাশাপাশি বসে বা শান্ত মনে নিজেদের মতো করে খাওয়া শুরু করলো। অন্যদিকে বাঁধন আকাশ গেমের শেষ মুহূর্তে এসে দুজনে যেন আরো বেশি হিংস্র হয়ে উঠল। একদম ছোট হয়ে আসা সেফ জোনের ভেতর তখন শেষ এনিমি স্কোয়াডটা পিকের পাহাড়ের ঢাল থেকে অনবরত স্নাইপার দিয়ে ওদের দিকে গুলি ছুটছিল। আকাশের স্কিনে তখন লাল দাগ ভেসে উঠতে সে চিল্লাইয়া বলল, বাঁধন রে, কুত্তাটা আমারে স্প্রে দিয়ে ড্যামেজ করে দিছে। আমার হেলথ একদম শেষ, কভার দে। বাঁধন 1 সেকেন্ডও সময় নষ্ট না করে আকাশের ঠিক সামনে একটা গ্লু ওয়াল ফেলে ওকে সেভ করলো। তারপর নিচে ক্রস পজিশনে গিয়ে পকেট থেকে একটা স্মোক গ্রেনেড ছুঁড়ে চারপাশ ধোঁয়ায় অন্ধকার করে দিল। এনিমিটা যখন ধোঁয়ার কারণে ওদের পজিশন বুঝতে পারছিল না, ঠিক তখনই বাঁধন পাহাড়ের পাশ দিয়ে ঘুরে ওয়ান ট্যাপ হেডশট মারল।
স্ক্রিনে জলজল করে মস্ত বড় অক্ষরে ভেসে উঠল বোয়া। ম্যাচটা জিতে আকাশ বিছানার ওপর বালিশ ছুড়ে দিয়ে খুশিতে এক্কেবারে লাফিয়ে উঠল। সে বাঁধনের পিঠে সজোরে একটা চাপড় মেরে চিল্লাইয়া বলল, ইয়াহু, জিতেছে। বাঁধন এতক্ষণ পর ফোনের স্ক্রিন থেকে চোখ সরালো। তার গম্ভীর মুখেও তখন এক চিলতে বিজয়ী হাসির রেখা ফুটে উঠেছে। সে ফোনটা বিছানায় রেখে দুহাত মাথার পেছনে দিয়ে আরাম করে হেলান দিয়ে বলল, তোর এই ফালতু ড্রাইভের কারণেই জোনে আটকে মরতাম আজ। সারা নেক্সট টাইম খেলতে আসলে ভালো করে শিখে আসবি। আকাশ একগাল হেসে বলল, এত শিখে কি করব? তুই আছিস না, আমি বিপদে পড়লে সবসময় তুই আমাকে বাঁচাবি, সেটা হোক গেমে কিংবা বাস্তবে। বাঁধন বিছানা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে নিজের ট্রাউজারের দুই পকেটে হাত ঢুকিয়ে দিল। তার শান্ত গম্ভীর মুখে কোনো ভাবান্তর না এলেও চোখের কোণে আপছে একটা পোস্টারের টান ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বক বক না করে নিচে আয়, খাবো, খিদে পেয়েছে খুব। আকাশ মুহূর্তে এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত দিয়ে অবদ্ধ চুলগুলো আলতো করে পিছনে ঠেলে দিল। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে এক চিলতে বাঁকা হেসে বাঁধনের মতো নিজেও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বেশ ভাব নিয়ে বলল, চল। দুজনে মিলে এরপর রুম থেকে বের হলো। কাঁধ মিলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দুজনেই বেশ অবাক হলো। পুরো ড্রয়িং রুমে ঝলমলে বাতি চালানো। মাঝরাতের এই নিঝুম নীরবতার মাঝে এত রাতে ড্রয়িং রুমে কে থাকতে পারে ভেবে দুজনেরই ভুরু হালকা কুঁচকে গেল। সিঁড়ি দিয়ে নামা শেষ করতেই মিষ্টি মেয়েলি খিলখিল হাসির শব্দ শুনতে পেল তারা। আচমকে এই শব্দে বেশ অবাক হয়ে দুজনেই একসাথে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকালো। আর তাকানো মাত্রই দুজনের চোখ যেন এক নিমিষে সেখানেই আটকে গেল। ডাইনিং টেবিলে বসে রূপার বৃষ্টি মগ্ন হয়ে গল্প করছে, নিজেদের মতো খাচ্ছে। গল্প করতে করতে মাঝে মাঝেই দুজনেই আপন মনে খিলখিল করে হেসে উঠছে। রূপার পরনে সাধারণ একটা অ্যাশ রঙের কামিজ আর মাথার ঘন কালো চুলগুলো পিঠ বেয়ে একদম ছেড়ে দেওয়া। রূপার ওই ঘন লম্বা চুলগুলো এতটাই দীর্ঘ যে তার ডাইনিং চেয়ার পেরিয়ে প্রায় ফ্লোর অব্দি চুই চুই হয়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটার ওই চুলের দিকে তাকিয়ে বাঁধন সত্যি ভীষণ অবাক হয়। এই আধুনিক যুগে এসে এত লম্বা সুন্দর চুল আজও কোনো মেয়ের থাকতে পারে কিনা তা তার জানা নেই। ঠিক তখনই বৃষ্টির কোনো একটা কথায় হঠাৎ রূপা আবারও খিলখিল করে হেসে উঠল। আর সাথে সাথে তার ছোট্ট কিউট ঘ্যাস তারটা সেই হাসির আড়ালে মিষ্টি করে উকি দিল। রূপার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই মায়াবী হাসিটা যেন সোজা গিয়ে বাঁধনের হৃদয় স্পন্দনে লাগলো। বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় একদম কেঁপে উঠল তার। সে কেমন যেন এক অদ্ভুত ঘোর লাগা নয়নে একদৃষ্টে তাকিয়ে রইল রূপার দিকে। কেন জানি না, মেয়েটার দিকে তাকালে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কোনোভাবে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। অন্যদিকে বৃষ্টির পরনে একটা টিয়া রঙের কামিজ, তার মাথার চুলগুলো পিঠের ওপর আলগা করে ছাড়া। তার মুখেও মিষ্টি হাসি লেগেই আছে। সে খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে এটা সেটা অনর্গল বলে চলেছে। আকাশ ডাইনিং এর দিকে পা বাড়াতে গিয়ে বৃষ্টির ওই প্রাণবন্ত মুখের দিকে কিছুক্ষণ একদম একদৃষ্টে তাকিয়ে রইল। বৃষ্টির সেই চঞ্চলতা আর হাসিটুকু নিজের চোখে বন্দি করে নেওয়ার পর সে একটা গভীর শ্বাস নিয়ে পাশে থাকা বাঁধনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, চল। বাঁধন ভেতর থেকে আলতো একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর দুজনে কোনো শব্দ না করে চুপচাপ হেঁটে এসে রূপার বৃষ্টির ঠিক পেছনে এসে দাঁড়ালো, একদম গা ঘেঁষে পেছনে। রূপার বৃষ্টি তখনও খেয়াল করেনি তারা তখনও মগ্ন হয়ে আছে নিজেদের গভীর এক গল্পের জগতে। রূপা চামচ দিয়ে খেতে খেতে হঠাৎ বেশ আক্ষেপের সুরে বলল, জানিস, আমি কিছুদিন আগে একটা উপন্যাস পড়েছি, নাম ছিল পদ্মজা, লেখিকা ইলমা বেহরোজ। গল্পটা যখন প্রথম পড়তে শুরু করেছি, উফ কি যে ভালো লাগছিল, জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম আমিরের। কিন্তু উপন্যাসের একদম শেষে গিয়ে যখন আমিরের ভয়ঙ্কর গোপন সত্যটা জানলাম, তখন এক কথায় পুরাই বাঁশ খাইলাম। এই বাঁশ জিনিসটা যে শুধু আমাদের এই কঠিন বাস্তবে না, উপন্যাসের জগতেও ফ্রিতে পাওয়া যায়, তাও এটা না পড়লে বুঝতামই না। বৃষ্টির উপর এমন উপন্যাসের চরিত্র নিয়ে সিরিয়াস আফসোস দেখে আবার খিলখিল করে হেসে উঠল। সে নিজের হাসি থামিয়ে রূপার কথায় সায় দিয়ে বলল, আসলে বাস মানে কি? কল্পনাতে বোধ হয় আরো বড় আক্কাওয়ালা বাস খাওয়া লাগবে। আর তুই যে পদ্মজার কথা বললি না, ওই উপন্যাসটা আমিও পড়েছি। আমার সব থেকে বেশি খারাপ লেগেছে মৃদুলার পূর্ণের কাহিনীটা পড়ে। ইস, বাস্তবেও মানুষ এমন জীবন দিয়ে কাউকে ভালোবাসতে পারে, তা আসলে আমার জানা নেই রে। রূপা গ্লাসের পানিটুকু ঠকঠক করে খেয়ে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আরে ইলমা আপা একটা জুটিরও তো পূর্ণতা দেয় নাই,
সবগুলার ভালোবাসা মাঝি মস্ত বড় বড় বোমা ফাটিয়েছে। যেমন ধর লিখন শাহ, সে পদ্মজারে কিন্তু সত্যি মনে প্রাণে ভালোবাসতো, অথচ সেও শেষমেশ ভালোবাসা পেল না। ওদিকে মৃদুল পূর্ণাকে জান দিয়ে ভালোবাসছে, সেও তাকে পেল না। আর পদ্মজা নিজে আমিরকে এত ভালোবেসেও দিন শেষে আমিরকে নিজের করে পেল না। এক কথায় বলতে গেলে নিজেই নিজের স্বামীকে মেরে ফেললো। বৃষ্টি আফসোসের সুরে মাথা নাড়াতে নাড়াতে বলল। পদ্মজা চাইলেই কিন্তু আমিরকে ওভাবে না মেরে বাঁচিয়ে রাখতে পারতো রে। রূপা গালে এক লোকমা ভাত নিয়ে মুখে রেখে বৃষ্টিকে ভেঙচি কেটে বলল। যা করেছে একদম ভালোই করেছে। ওই পাপিষ্ঠ পুরুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। বৃষ্টি একটা গভীর শ্বাস ফেলে টেবিলের দিকে তাকিয়ে বলল। কিন্তু বিশ্বাস কর, ওই পাপিষ্ঠ পুরুষটাকে আমি আজও কোনোভাবে ভুলতে পারি না। রূপা নিজের খাতার পেজের গল্পটার মতোই সায় দিয়ে বলল। সেম ভাই। দুজনের এই মাঝরাতে বসে উপন্যাসের কথোপকথন শুনে বাঁধন আর আকাশ একে অপরের দিকে তাকালো। বাঁধনের চোখে মুখে তখন স্পষ্ট বিরক্তি। খাওয়ার সময় মানুষ এত কথা কেমনে বলে, আর এত কথা বলতে হয় কেন, সেটা তার মাথায় ঢুকছে না। হঠাৎ খাওয়ার মাঝে বৃষ্টি একটা লম্বা শ্বাস ফেলে বলল। যা বাবা, অনেক হাসছে। বড়রা বলে না, বেশি হাসলে নাকি পরে কাঁদতে হয়। না জানি কাল আমার কপালে কত বড় কান্নাকাটি আছে। বুঝেছি, ওই হিটলার আকাশ স্যার আমার কপালে জ্যান্ত দুঃখ লিখে রেখেছে রে। ওই লোকটা আমার জীবনটা পুরো জাহান্নাম বানিয়ে দিল। এখন শান্তিতে যে দুটো ভাত মুখে দেব সেই উপায়টাও রাখিনি। রূপা ওর কথা শুনে হালকা হেসে অভয় দিয়ে বলল। এক কাজ কর, এখন জলদি খেয়ে নিয়ে পড়াটা একটু শিখে নে। আর এখন যদি ঘুম না পায় তবে ভোরে ফজরের সময় উঠে শিখে দিবি। কিন্তু প্লিজ পড়া না শিখে কাল কলেজে যাস না, না হলে কিন্তু বলছি আকাশ ভাইয়া এবার মারাত্মক রেগে যাবে। বৃষ্টি এবার রাগে আর ক্ষোভে দাঁতে দাঁত চেপে হাতের চামচটা প্লেটে ঠাস করে রেখে বলল। আর ভালো লাগছে না রে ভাই। তোর এই খিটখিটে ভাইকে কোন দুঃখে যে আমার কলেজে স্যার হতে হলো। উনি আমাদের কলেজে পা রাখার পর থেকে আমি একটু শান্তিতে হাসতেও পারছি না। ভাই রে ভাই, উনি এক ঝটকে আমার জীবনের সব স্বাধীনতা কেড়ে নিল। তার উপর আবার কথায় কথায় ওনার এক জপমালা, ওই যে তোমার বাবাকে বলে দেব। আল্লাহ, আমি আজ একদম খাঁটিয়ার মাসুম মন নিয়ে মন থেকে বদদোয়া করছি। উনি যদি কখনো আমার নামে বাবার কাছে কোনো উল্টাপাল্টা কমপ্লেন করে, তবে ওনার মাথার সব চুল হর হর করে পটাপট ছড়ে গিয়ে পুরো মাথা একদম চকচকে আয়নার মতো টাকলা হয়ে যাবে। আর সামনের সবগুলো দাঁত একদম কোড়া থেকে খসে পড়ে যাবে। দু একটা চুল যদি ভুল করে মাথাতেও থাকে, সেগুলো যেন পুরোদের মতো ধবধবে সাদা হয়ে যায়। তখন যখন উনি ক্লাসে এসে হি হি করে হাসবেন, ওনাকে দেখতে একদম আমাদের পাড়ার ওই ফোকলা দাঁত পরা দাদুর মতো একদম ওনার মতো লাগবে। তখন ওনাকে আর কেউ ভয় পাবে না, সবাই ওনাকে দেখে মুখ চেপে হাসবে। রূপা নাক কুচকে তীব্রভাবে বাতাস টেনে টেনে শ্বাস নিতে নিতে বলল। কেমন জানি পুরুষের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। বৃষ্টি অবিকল রূপার মতো নাক টেনে টেনে চারপাশের গন্ধটা নিজের ভেতরে টেনে নেয়। তার ভুরু দুটো কুচকে আসে। আমিও পাচ্ছি, সাথে কড়া পারফিউমের ঘ্রাণ। ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা আকাশের চোখ দুটো রাগে অপমানে ইতিমধ্যেই রক্তবর্ণ ধারণ করেছে। তার চওড়া বুকটা রাগে অনবরত ওঠানামা করছে। মুখ দিয়ে বেরোচ্ছে তপ্ত নিঃশ্বাস। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশ পেছনের অন্ধকার থেকে এক পা বাড়িয়ে কর্কশ গলায় বলল। পুরুষ থাকলে পুরুষের ঘ্রাণ তো অবশ্যই থাকবে। আকাশের সেই চেনা অথচ মেঘের মতো ভারী কণ্ঠস্বর কানে যেতেই রূপা আর বৃষ্টি দুজনে একসাথে চমকে ওঠে। তীব্র আতঙ্কে শরীর হিম হয়ে যায় তাদের। দুজনে এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। জমের মতো আকাশ আর বাঁধনকে নিজেদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে রূপার হাত পা অবশ্যই আসে। ভয়ে সে বসা চেয়ারটা সহ পেছনের দিকে উল্টে পড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বাঁধন এক পলকে নিজের দীর্ঘ হাতটা বাড়িয়ে দেয়। তার পাথরের মতো শক্ত আঙুলগুলো খপ করে রূপার হেলে পড়া চেয়ারের পিঠটা শক্ত করে ধরে ফেলে। রূপার সারা শরীর তখন কাঁপছে। ওদিকে আকাশের ওই রক্তচক্ষু আর থমথমে মুখের দিকে তাকিয়ে বৃষ্টির ভেতরের আত্মা যেন নিমেষেই শুকিয়ে যায়। তীব্র আতঙ্কে তার দম আটকে আসে এবং সে নিজের গলা চেপে ধরে জোরে জোরে কেশে ওঠে। এগিয়ে এসে জগের বাকি পানিটুকু গ্লাসে ঢেলে বৃষ্টির সামনে বাড়িয়ে দেয় আকাশ। তার থমথমে মুখ আর চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন এক নিমেষে ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়। সে বেশ কড়া গলায় শুধায়। পানি খাও, তারপর দেখছি তোমাকে। ভয়ের কাশিতে দম আটকে আসা বৃষ্টি আর কোনো দিকে না তাকিয়ে এক প্রকার ছো মেরে গ্লাসটা নিয়ে নেয়। কাপা কাপা হাতে গ্লাসটা মুখের কাছে ঠেকিয়ে বড় বড় ঢোকে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে নেয় সে।
খালি গ্লাসটা টেবিলে নামিয়ে রেখেই একটা বুক কাঁপানো বড় শ্বাস নেয়। আকাশ ওর মুখের ওপর থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, এখন বলো, কি জানি বলছিলে? আমাকে ফোকলা দাদুর মতো দেখাবে? আমার সব দাঁত আর মাথার চুল পড়ে যাবে? আকাশের ওই ঠান্ডা অথচ চাবুকের মতো কথার আঘাতে ভয়ে ভয়ে থরথর করে কেঁপে ওঠে বৃষ্টি। নিজের বাঁচার কোনো উপায় না পেয়ে সে করুণ দৃষ্টি ফেলল পাশে বসা রূপার দিকে। রূপার একটা কাপড়ের খুঁট শক্ত করে চেপে ধরে কাপা কাপা গলায় রূপাকে বলল, রূপা, বাচ্চা আমায়। এই হিটলার কখন আসলো এখানে? আকাশ ডাইনিং টেবিলে নিজের দুই হাতের তালুর ওপর ভর দিয়ে বৃষ্টির মুখের খুব কাছাকাছি ঝুঁকে পড়ে। তাদের মাঝের দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চির। আকাশের শরীরে সেই তীব্র কড়া পুরুষের গন্ধে আর উষ্ণ নিঃশ্বাসে বৃষ্টির শরীর মুহূর্তেই অবশ্যই আসে। ভয়ে তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আকাশ বৃষ্টির কুকড়ে যাওয়া চোখের দিকে সোজা তাকিয়ে অবজ্ঞার সুরে বলল, কি হলো মিস বৃষ্টি, ভয় পাচ্ছ? চোখের কোণে জল জমে ওঠার উপক্রম হতে বৃষ্টি নিজের মুখটা একদম কাদো কাদো করে ফেলল। অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় বলল, স্যার, সরি, আমি আমি জাস্ট মজা করছিলাম। আকাশ রাগী চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বলবো এক পাও এইখান থেকে নড়বে না। বৃষ্টি অপরাধীর মতো মুখ নিচু করে বলল। সরি স্যার। আকাশ তীব্র ধমক দিয়ে উঠল। কান ধরে দাঁড়াতে বলছি। বৃষ্টি কাদো কাদো গলায় বলল, স্যার। আকাশের চোখের মণি দুটো রাগে স্থির হয়ে গেল। সে চিবুক শক্ত করে বলল, আই সেন্ট স্টার্ট আপ রাইট নাও। ধমকে কেঁপে উঠে বৃষ্টি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে কিছুটা দূরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ে। বাঁধন কোনো কথা না বলে রূপার ঠিক সামনে চেয়ারটায় বসে পড়ে। সে নিজে থেকে প্লেটে ভাত বেড়ে নিতে শুরু করে। আকাশটাও তার পাশের চেয়ারটায় বসে পড়ে নিজের প্লেটে ভাত বাড়ে। দুজনে সম্পূর্ণ চুপচাপ খেতে শুরু করে। পুরো ডাইনিং রুমে কোনো কথা নেই, কেবল ভাত চিবানোর মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। থমথমে এই পরিবেশের কারণে রূপা আর এক লোকমা ভাতও মুখে তুলতে পারছে না। বাঁধনের ঠিক সামনে বসে থাকায় ভয়ে তার হাতের চামচটা থরথর করে কাঁপছে। সে আজ সহ্য করতে না পেরে চুপচাপ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। ওকে হঠাৎ এভাবে দাঁড়াতে দেখে আকাশ খাওয়া থামিয়ে তিক্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় জানতে চাইল, কি হলো, তুই উঠে দাঁড়ালি কেন? রূপা আর চোখে একবার বাঁধনের দিকে তাকালো। দীর্ঘদেহী পুরুষটা নিজের মতো শান্ত হয়ে খেয়ে যাচ্ছে, যেন চারপাশের কোনো কিছুতে তার কিছু আসে যায় না। রূপা দ্রুত আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে ভয়ে ভয়ে বলল, আমার খাওয়া শেষ ভাইয়া, আমি আর খাবো না। আকাশ নিজের প্লেট থেকে চোখ তুলে রূপার ভরা প্লেটের দিকে তাকিয়ে বেশ কড়া সুরে বলল, খাওয়া শেষ মানে? প্লেটে তো সব ভাতই পড়ে আছে, ওগুলো কি খাবে শুনি? তোর জামাই? আকাশের এমন সোজাসাপটা কথায় রূপা একদম থতমতো খেয়ে গেল। তার ফর্সা মুখটা লজ্জার ভয়ে লাল হয়ে উঠল। সে কোনো মতে আমতা আমতা করে বলল, সত্যি বলছি ভাইয়া, আমার পেট ভরে গেছে, আমি আর একটু খেতে পারবো না। বাঁধন খেতে খেতে এক পলক রূপার থমকে যাওয়া মুখটার দিকে তাকালো। তার চোখের শীতল চাউনিতে কোনো প্রশ্রয় নেই। ফের নিজের প্লেটে দৃষ্টি নামিয়ে নির্লিপ্ত গলায় রূপার উদ্দেশ্যে বলল, প্লেটে একটা ভাতও যদি অবশিষ্ট থাকে তবে সব এটো ভাত তোকে আর ওই বিচ্ছুকে দিয়ে খাওয়াবো। আচমকা বাঁধনের এমন ঠান্ডা হুমকির মুখে চমকে ওঠে রূপা। তার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠলেও মুখে কোনো উত্তর এলো না। সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদিকে দেয়ালের পাশে কান ধরে দাঁড়িয়ে থাকা বৃষ্টি নিজের মুখটা ভীষণ অসহায় করে রেখেছে। সে নিজের রাগটা সামলাতে না পেরে মাঝে মাঝে আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। চোখের চাউনি এমন যেন সুযোগ পেলে আকাশকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। রূপাকে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ তার খাওয়া থামিয়ে পুনরায় বলল, চুপচাপ বসে খাওয়া শেষ কর, নয়তো তোকেও তোর ওই ফ্রেন্ডের পাশে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। হুমকিটা শুনে রূপার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে চুপচাপ নিজের চেয়ারটায় বসে পড়ে কাপা কাপা হাতে ভাতের চামচটা শক্ত করে ধরে। নিজের ভেতরের অস্থিরতা চেপে সে একদম অল্প অল্প করে গিলতে শুরু করে। বাঁধন খাওয়া শেষ করে নিজের মতো রুমে চলে যায়। আকাশও খাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকায়, বেশ কড়া সুরে বলে, এখন খেয়ে রুমে যেতে পারো মিস বৃষ্টি, তবে মনে রেখো আমার শোধ নেওয়া কিন্তু এখনো শেষ হয়নি। সময় সুযোগ বুঝে সব
একবারে উসুল করে নেব। বলেই সে বড় বড় পা ফেলে চলে যায়। আকাশ আড়াল হতে বৃষ্টি খাঁচা থেকে ছাড়া পাওয়া বাঘানির মতো ফুঁসে ওঠে। ধপধপ পা ফেলে ডাইনিং টেবিলে আসে, চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। রাগে গজগজ করতে করতে আকাশে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখভঙ্গি করে ছাড়তে থাকে। শালা তুই একটা উগান্ডা, দেখিস তোর কপালে যে বউ জুটবে না, সে হবে উগান্ডার সব থেকে কুচকুচে কাইল্লা ছেড়ি। একদম কালো জগতে মিস ওয়ার্ল্ড হবে তোর বউ। রাত বিরাতে তুই যখন অন্ধকারে চোখ খুলবি আর তোর পাশে ওই ব্ল্যাক ডায়মন্ডকে দেখবি, ভয়ে তোর কলিজা শুকিয়ে যাবে আর বিছানায় হিসু করে দিবি। তখন নিজের কথার বাকিটুকু শেষ করার আগে রূপা আঁতকে ওঠে। ঝড়ের বেগে এসে বৃষ্টির মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। আশপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিয়ে ফিসফিসিয়ে আকুল গলায় বলে, আল্লাহর ওয়াস্তে বোন, মুখটা এবার অন্তত বন্ধ রাখ। ভাইয়ার কান কিন্তু খুব খারাপ, না হলে যদি আবার শুনে ফেলে তবে আর রক্ষা নাই। এবার কিন্তু পিঠে আইকওয়ালা পাশ পড়বে। রাত 1টা। একের পর এক সিগারেট পুড়ছে ইশতিয়াকের আঙুলে। পাশে ঠায় দাঁড়িয়ে আছে রবিন। ধোয়ার কুয়াশায় ইশতিয়াক নিজের চুলে হাত বোলাচ্ছে। অস্থিরতা যেন চাবুক মারছে বুকের ভেতর। চোখ দুটো রক্তবর্ণ, অস্বাভাবিক লাল হয়ে উঠছে। রূপার জায়গায় সীমা। ভাবতেই বুকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই তীব্র দহন, এ জ্বলন্ত যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। পরিস্থিতি সামলাতে রবিন এগিয়ে আসে। একটু নরম গলায় বোঝানোর চেষ্টা করে বলে, বস, প্লিজ নিজেকে একটু সামলান। দেখেন, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর সীমাও কিন্তু দেখতে কম কিছু না, রূপার মতোই মায়াবী। তাহলে সীমাকে মেনে নিতে আপনার এত আপত্তি কোথায়? শব্দগুলো কানে যেতে মাথা গরম হয়ে যায় ইশতিয়াকের। পুরো শরীর ছাজা করে উঠছে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরল। তারপর হিংস্র থাবায় রবিনের শার্টের কলার খামচে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি বললি তুই? তোর সাহস কত বড় যে তুই আমার সামনে দাঁড়িয়ে রূপার রূপের ওজন মাপছিস? তুই কি ভাবিস আমি রূপার চামড়ার সুন্দরে অন্ধ হয়েছি? আমি ওর রূপের কাঙাল? কলিজা কেঁপে ওঠে রবিনের। দম বন্ধ করা আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, না না বস, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। কথাটা শেষও করতে পারে না সে। তার আগে ইশতিয়াক কলারটা আরো জোরে পেঁচিয়ে ধরে কড়া সুরে বলল, মুখ সামলে কথা বল রবিন, না হলে টেনে তোর জিভ ছেড়ে দেব। আমি রূপার বাহ্যিক রূপে নয়, ওর ওই একচিলতে হাসিতে পাগল হয়েছি। যে নিষ্পাপ হাসিটা আজও আমার বুকের প্রতিটা হৃদস্পন্দন উলটপালট করে দিচ্ছে। যে হাসিটা প্রতিটা সেকেন্ড আমার চোখের সামনে মায়াজাল বিছিয়ে রাখছে। তুই বল, বুক চিরে যাওয়া সেই রূপাকে আমি এই মন থেকে অন্য কোথাও ছুঁড়ে ফেলি কি করে? রবিন ভয়ে চোখ বন্ধ করে কোনো মতে বলল, ভুল হয়ে গেছে বস, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো মুখেও এসব কথা আনব না। ইশতিয়াক রাগে ফুঁসতে ফুঁসতে এক ঝটকায় রবিনকে ছেড়ে দেয়। রবিন কিছুটা পিছিয়ে গিয়ে নিজের গলাটা হাত দিয়ে ডলে নেয়। তারপর বুক ভরা শ্বাস টেনে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কাঁপতে কাঁপতে বলে, বস, এখন আমায় বাড়ি ফিরতে হবে। আপনিও নিজের রুমে চলে যান, অনেক রাত হয়েছে। ইশতিয়াক আর কথা বাড়ায় না। শান্ত ধীর পায়ে পা বাড়ায় নিজের বাড়ির দিকে। সেখানে গিয়ে সে ঠিক করবে তা হয়তো নিজেও জানে না। তবে এটুকু নিশ্চিত সীমার কপালে আর চরম দুঃখ আছে। অন্যদিকে ইশতিয়াকের বিশাল রুমের এক কোনায় খাটের উপর গুটিসুটি মেরে বসে আছে সীমা। পরনে তার অত্যন্ত সাধারণ একটা খয়েরি সুতির শাড়ি। কিছুক্ষণ আগেই তাকে গ্রাম থেকে সোজা ময়মনসিংহে ইশতিয়াকের এই বাসায় নিয়ে আসা হয়েছে। বিলকিস বানু নিজের হাতে সাধারণ শাড়িটা পরিয়ে সীমাকে ইশতিয়াকের রুমে বসিয়ে দিয়ে গেছেন। অজানা এক আতঙ্কে মেয়েটার পুরো শরীর কাঁপছে। সে বারবার শাড়ির আঁচলটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরছে। বিধাতারকে নিষ্ঠুর লেখন, যাকে সে ছোটবেলা থেকে জমের মতো ভয় পেয়ে এসেছে, যাকে দেখলে ভয়ে কখনো রুম থেকে বের হতো না, আর সেই মানুষটাই কিনা তার স্বামী। ভাবতেই সীমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে ইশতিয়াককে ভীষণ ভয় পায় সে। ইশতিয়াক কখনো নানু বাড়ি বেড়াতে গেলে সীমা ভয়ে নিজের ঘর বন্দী হয়ে থাকতো। ভুলেও যদি কখনো সামনে পড়ে যেত তবে ভয়ে এক দৌড়ে পালাতো। আর আজ কিনা সেই মানুষটার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে। শুধু আজ নয়, জীবনের বাকিটা সময়। কথাটি মাথায় আসতেই সীমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে দরজার লক খোলার শব্দ হয়। রুমে প্রবেশ করে ইশতিয়াক। ওকে দেখা মাত্রই ভয়ে শিউরে ওঠে সীমা। শাড়ির আঁচলটা আরো জোরে খামচে ধরে বিড়াল ছানার মতো খাটের এক কোনায় গুটিয়ে যায়। বিছানায় ওভাবে দলা পাকিয়ে বসে থাকা সীমার দিকে এক পলক তাকায় ইশতিয়াক।
পরক্ষণেই পেছনে হাত বাড়িয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দেয়। সে বিকট শব্দে যেন পুরো ঘরটা কেঁপে ওঠে। সীমা কাঁপতে কাঁপতে বিছানা থেকে নিচে নামে। উদ্দেশ্য ইশতিয়াককে সালাম করা, কারণ বিলকিস বানু করা আদেশ দিয়ে গেছেন যে বাসর ঘরে স্বামী ঢুকলে প্রথমে সালাম করতে হয়, না হলে আল্লাহ নাকি বেজার হন। তাই মনের ভেতরের হাজারো ভয় একপাশে ঠেলে কাঁপতে কাঁপতে ইশতিয়াকের সামনে এসে নিচু হয় সে। অতি সাবধানে দুহাত বাড়িয়ে ইশতিয়াকের পায়ে হাত দিয়ে সালাম করতেই যেন নরকরকের আগুন ধরে যায় ইশতিয়াকের শরীরে। মনে হলো ওই জ্বলন্ত আগুনের মাঝে কেউ যেন এক বালতি কেরোসিন ঢেলে দিল। নিজের ভেতরের হিংস্রতাকে আর সামলাতে না পেরে বলে ইশতিয়াক। এক ঝটকায় সীমাকে টেনে সোজা করে দাঁড় করায়। তারপর ওর দুই গাল শক্ত মুঠোয় চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি করছিলি শুনি? এখানে এসে স্ত্রীর অধিকার দেখাতে এসেছিলি? তুই ভাবলি কি করে যে তোর মতো একটা সস্তা মেয়েকে আমি কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেব? ব্যথায় কোঁকে উঠছে সীমা। নিজের গাল দুটো সারানোর জন্য অনেক কষ্টে কাঁপতে কাঁপতে বলে, ছেড়ে দিন, ব্যথা লাগছে। ইশতিয়াক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। গাল দুটো আরো জোরে চেপে ধরে হিংস্র গলায় বলে, তোকে কি আদর করার জন্য ধরেছি? আজ তোর জন্য আমি রূপাকে হারিয়ে ফেললাম। তোর কারণে আজ আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। কেন তুই কি এই বিয়েতে না করতে পারিসনি? নিজের বিবাহিত স্বামীর মুখে অন্য নারীর নাম শুনে বুকটা যেন ফেটে যাচ্ছে সীমার। যতই সে এই মানুষটাকে জমের মতো ভয় পাক না কেন, দিন শেষে সে তো 3 কবুল বলা স্বামী। একটা মেয়ে তার নিজের বাসর ঘরে স্বামীর মুখে অন্য নারীর নাম সহ্য করে কি করে? তীব্র অপমানে আর ব্যথায় সে অনেক কষ্টে বলল, ছাড়ুন প্লিজ, লাগছে। আর বিয়েতে আপনি যেমন না করতে পারেননি, ঠিক তেমনই পরিস্থিতির শিকার হয়ে আমিও না করতে পারিনি। আর আপনি কেমন পুরুষ সে বাসর ঘরে নিজের স্ত্রীর সামনে অন্য নারীর নাম নিয়ে চিৎকার করছেন? সীমার এমন মুখের ওপর জবাব দেওয়া চোখে চোখ যেন কপালে উঠে যাচ্ছে ইশতিয়াকের। সামান্য একটা গ্রামের মেয়ে, সে কিনা আজ তার মুখের উপর কথা বলছে। রাগে অন্ধ হয়ে সে সজোর এক ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সীমাকে। শক্ত মেঝেতে কনুই লেগে তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠছে মেয়েটা। আহ! বাঘের মতো গর্জে উঠছে ইশতিয়াক। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করিস, তার উপর রূপাকে বলিস অন্য নারী? তোকে আমি আজকে মেরেই ফেলবো। বলে ইশতিয়াক আর 1 সেকেন্ডও সময় নেয় না। কোমর থেকে সপাং করে খুলে ফেলে প্যান্টের লেদার বেল্ট। সীমা কিছু বুঝে ওঠার আগে সে শক্ত বেল্ট দিয়ে সজোরে আঘাত করতে থাকে সীমার নরম শরীরে। প্রথম আঘাতে চামড়া যেন চিরে যাচ্ছে সীমার। মেয়েটা যন্ত্রণায় ফুলরে লুটিয়ে পড়ছে। দুহাতে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সে মুখ ফুটে চিৎকার করছে না। দাঁতে দাঁত চেপে ভেতরে কান্নাটা আটকে রাখছে, কারণ সে ভালো করেই জানে সামান্য একটু শব্দ হলে বাড়ির সবাই জেগে যাবে, আর মাঝরাতে বাসর ঘরের এই কেলেঙ্কারি চারিদিকে ছড়িয়ে পড়বে। চামড়া চিরে লেদার বেল্টের প্রতিটি আঘাতে সীমার শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে। যন্ত্রণার শেষ সীমানায় পৌঁছে সীমা 2 হাতে নিজের মুখ শক্ত করে চেপে ধরে ফুঁফিয়ে কেঁদে ফেলে। কোনো চিৎকার যেন মুখ গলে বের হতে না পারে, সেই লড়াই করছে সে। তবুও শান্ত হচ্ছে না ইশতিয়াক। হিংস্রতায় সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একের পর এক নির্মম আঘাত সে করেই চলছে, যেন আজ এই মেয়েটাকে মেরেই ফেলবে সে। রক্তাক্ত শরীরে তীব্র এই পাশবিক অত্যাচার আর সহ্য করতে পারছে না সীমা। চোখের সামনে সবকিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তার। এক পর্যায়ে পুরো শরীর নিস্তেজ হয়ে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটা। ফ্লোরের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সীমার নিথর দেহ। সীমার কোনো সারা শব্দ না পেয়ে অবশেষে থেমে যায় ইশতিয়াক। হাতের বেলটা অবহেলায় ফ্লোরে ছুঁড়ে মারে সে। হাঁপাতে হাঁপাতে নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। শরীর থেকে ঘামে ভেজা শার্টটা খুলে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে থপ করে বিছানায় শুয়ে পড়ে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ছড়ছে তার। চোখগুলো এখনো মরিচের মতো লাল হয়ে আছে। ভেতরের হিংস্রতার আগুন যেন পুরোপুরি নেভেনি। এদিকে কনকনে ঠান্ডা মেঝেতে নিথর দেহ হয়ে পড়ে রইল সীমা। রক্তাক্ত শাড়িটা ফ্লোরে লেপ্টে আছে। অথচ এই পাষাণ ইশতিয়াক একটা বারের জন্য খোঁজ নিল না মেয়েটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। একঘরেই একদিকে পড়ে রইল নিষ্পাপ একটা প্রাণ, আর অন্যদিকে ঘুমিয়ে রইল এক নরপশু। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে নিজের তেতে ওঠা শরীরটা একটু ঠান্ডা করে নেয় ইশতিয়াক। তারপর ধরফর করে উঠে তোয়ালেটা কাঁধে ফেলে সোজা ওয়াশরুমে চলে যায়।
দীর্ঘ 20 মিনিটের একটা ঠান্ডা শাওয়ার নিয়ে যখন সে রুমে ফিরে আসে, দেখে সীমা ঠিক আগের জায়গাতেই নিথর হয়ে পড়ে আছে। দৃশ্যটা দেখে এবার ইশতিয়াকের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠছে, মনে মনে কেউ ডেকে ওঠে। মরে গেল নাকি মেয়েটা? পা বাড়িয়ে অতি সাবধানে এগিয়ে আসে সীমার কাছে, নিচু হয়ে ওর নাকের কাছে হাত রেখে নিঃশ্বাস চেক করে। না, বুকটা ওঠানামা করছে, শ্বাস চলছে দেখে ইশতিয়াকের ভেতরে ভয়টা নিমেষে উবে যায়। সেখানে আবার ভর করে চড়া রাগ। মনে মনে ভাবে, শ্বাস যদি চলছে তবে এভাবে মরার মতো শুয়ে থাকার মানে কি? রাগটা সামলাতে না পারে ইশতিয়াক হনহন করে ওয়াশরুমে যায়। মগ ভর্তি কনকনে ঠান্ডা পানি এনে সজোরে ছুঁড়ে মারে সীমার মুখের উপর। পানির ঝাপটা লাগতে রক্তাক্ত সীমা পিটপিট করে ধীরে ধীরে চোখ খোলে। তীব্র যন্ত্রণায় চারপাশটা তার ঝাপসা লাগছে। সেই ঝাপসা চোখেই সে সামনে দাঁড়িয়ে থাকা জল্লাদ ইশতিয়াকের অবয়বের দিকে তাকায়। ওকে চোখ খুলতে দেখে ইশতিয়াক কড়া সুরে বলল, এখানে মরার মতো নাটক করে শুয়ে না থেকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। বলে ইশতিয়াক আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়। তারপর সীমার দিকে আর এক পলকও না তাকিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। সীমা ফ্লোরে হাত দিয়ে ভর দিয়ে অনেক কষ্টে কামড়ে ধরে নিচের শরীরটাকে টেনে তোলে। ফ্লোর থেকে সোজা হয়ে দাঁড়াতে পিঠের আর হাতের চামড়া চিড়ে যাওয়া ক্ষতগুলো দগদগিয়ে উঠছে। প্রচণ্ড ব্যথায় বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু এই নরপশুর সামনে সে নিজের দুর্বলতা দেখাবে না। সে দেয়ালে ভর দিয়ে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের লাগোয়া ব্যালকনিতে সে থপ করে বসে পড়ে। অন্ধকার আকাশের নিচে একা বসে। অবশেষে 2 হাঁটুতে মুখ গুজে ফুফিয়ে কেঁদে দেয় মেয়েটা।